কৃষ্ণকান্তের উইল, ওই প্রসাদপুরের নির্জন বাড়িটা, মানে যেখানে গোবিন্দলাল আর রোহিণী ছিল সমাজ থেকে দূরে। কিন্তু সেই শান্ত জীবনে একদিন একজন লোক এসে সব ওলটপালট করে দিল। আমরা আজ ঠিক সেই সময়টাতেই একটু মন দেব। হ্যাঁ, আজ আমরা বঙ্কিমচন্দ্রের এই অসাধারণ উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ থেকে ধরুন দশম পরিচ্ছেদ পর্যন্ত দেখব। এই অংশটা পড়লে না মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নিশাকর দাস নামে একজন লোক, সে কিভাবে একটা জাল বুনছে আর সেই জালে জড়িয়ে ঘটনাগুলো কেমন একটা সাংঘাতিক পরিণতির দিকে যাচ্ছে। আমাদের হাতে তো এই পরিচ্ছেদগুলোই আছে, আর আমরা চেষ্টা করব এর ভেতরের যে নাটকীয়তা, চরিত্রগুলোর মনের অবস্থা আর ওই ঘটনার বাঁকগুলো, সেগুলো একটু খুঁটিয়ে দেখতে, তাই না? একদম, আমাদের লক্ষ্য সেটাই। মূল টেক্সট থেকেই আমরা বোঝার চেষ্টা করব। চরিত্রগুলো তো মনে হয় আমাদের শ্রোতাদের মনে আছে। গোবিন্দলাল, যে কিনা সব ছেলে চলে এসেছে রোহিণীর চানে, রোহিণী নিজে, যার আকর্ষণ আবার মনের দ্বিধা, সে তো গল্পের কেন্দ্রেই। আর এই পর্বে খুব গুরুত্বপূর্ণ হলই নিশাকর দাস, যে আবার রাসবিহারী দে নামেও পরিচয় দিচ্ছে। ঠিক, আর পাশে রয়েছে ভৃত্য সোনা, রূপা, গায়ক দানেশ খাঁ, আর একদম শেষে তদন্তের জন্য আসছে ফেচেল খাঁ আর মাধবীনাথের কথাও আছে। তো শুরু করা যাক ওই ষষ্ঠ পরিচ্ছেদ দিয়ে। নিশাকরের সেই প্রবেশ, কি নাটকীয়ভাবেই না সে এলো। হ্যাঁ, মানে তার ওই কেতাদুরস্ত চেহারা, হাবভাব দেখেই বোঝা যায় সাধারণ কেউ নয়। সোনা, রূপা, ওই বাড়ির ভৃত্য, ওরা তো বেশ ঘাবড়েই গিয়েছিল, কারণ ওদের বাবু মানে গোবিন্দলাল, সে তো কারো সাথেই দেখা করে না সচরাচর। কিন্তু নিশাকর তো নাছোড়বান্ধা, সে দেখা করেই ছাড়বে। এবং দেখুন কতটা হিসেবিসে, রূপাকে দেখে টাকা দিয়ে খবর পাঠাতে বলছে, আবার একটু পরে বাগানে ঘুরতে ঘুরতে সোনাকেও টাকা দিচ্ছে। মানে শুরু থেকেই তার উদ্দেশ্যটা পরিষ্কার, ভৃত্যদের আগে হাত করতে হবে। এটা কি তার পরিকল্পনারই অংশ, মানে পরিবেশটা নিজের নিয়ন্ত্রণে আনা? অবশ্যই অবশ্যই, ভিতরের খবর জানতে, নিজের কাজ হাসিল করতে এটা তো লাগবেই। আর ওই বাগানে ঘোরার সময় তো সেই ঘটনাটা ঘটে। জানালার ধারে রোহিণী দাঁড়িয়েছিল আর নিশাকরের সাথে চোখাচোখি। বঙ্কিমচন্দ্র খুব কম কথায় লিখেছেন, কিন্তু এর এফেক্টটা সাংঘাতিক। ঠিক, রোহিণী দেখছে ওকে, মনে মনে হয়তো ভাবছেও লোকটা দেখতে কেমন, গোবিন্দলালের সাথে একটা তুলনাও হয়তো আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিচ্ছে যে না, সে বিশ্বাসঘাতকতা করবে না। এই যে মনের ভেতরে টানাপোড়েন, এটা রোহিণী চরিত্রে বারবার দেখি আমরা। হ্যাঁ, কিন্তু ওই যে কৌতূহল, ওটা তো রয়েই গেল। আর এই কৌতূহলটাই নিশাকর পরে কাজে লাগাবে। এদিকে দেখুন, গোবিন্দলাল দেখা করতে চায়নি, তাও নিশাকর প্রায় জোর করে উপরে উঠে এলো। তখন দানেশ খাঁ গান গাইছিল। আর এসেই সে তার ওই গল্পটা ফাতল, যে ভ্রমণ নাকি তার বিষয় সম্পত্তি পত্তনি দিতে চায়, আর তার জন্য গোবিন্দলালের পারমিশন দরকার। কি অদ্ভুত একটা মিথ্যে! এর পেছনে আসল মতলবটা কি ছিল বলে মনে হয়? দেখুন, হতে পারে এর পেছনে মাধবীনাথের মাধ্যমে সত্যি ভ্রমণের বিষয় সংক্রান্ত কোনো চাপ ছিল, কিন্তু যেভাবে নিশাকর কথাটা বলল সেটা পরিষ্কার একটা চাল। সে জানে ভ্রমণের নাম শুনলে গোবিন্দলালের মনের ভেতরটা কি হবে। হ্যাঁ, ওই যে দানেশ খাঁ এক এক করে গুনছে, এক বাত হুয়া, দো বাত হুয়া, তার মধ্যেও বোঝা যাচ্ছে গোবিন্দলাল কতটা অন্যমনস্ক। সে তো রাজি হলো না, বলল বিষয় স্ত্রীর, তার কি বলার আছে। না, সে রাজি হয়নি, কিন্তু নিশাকর চলে যাওয়ার পর তার অবস্থাটা দেখুন। গান ভালো লাগছে না, পড়া ভালো লাগছে না, শেষে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে সে কান্নায় ভেঙে পড়ছে। এই কান্নাটা কিসের জন্য? ভ্রমণের জন্য নাকি নিজের এই জীবনের জন্য? কি মনে হয়, দুটোই কি মিশে আছে? মানে অনুশোচনা, আবার এই প্রসাদপুরের জীবনের একঘেয়েমি, হতাশা? আমার তো মনে হয় দুটোই। সে এমন একটা জায়গায় আটকে পড়েছে যেখান থেকে ফেরার উপায়ও দেখছে না। ভ্রমণের স্মৃতি কষ্ট দিচ্ছে, আবার এই বর্তমান জীবনটাও হয়তো আর বইতে পারছে না। নিশাকরের ওই কথাটা যেন সেই চাপা কষ্টটাকে খুঁচিয়ে দিল। তারপর সপ্তম পরিচ্ছেদে দেখছি পাশের ঘর থেকে রোহিণী কিন্তু সব শুনেছে, বিশেষ করে ওই হরিদ্রা গ্রামের নামটা শুনেই দেশের খবর জানার জন্য ব্যস্ত হয়ে পড়ল, রূপাকে ডেকে পাঠালো। হ্যাঁ, এবং তাকে টাটা বকশিসের লোভ দেখিয়ে বলল নিশাকরকে যেন লুকিয়ে তার কাছে নিয়ে আসে। কারণ হিসাবে বলল সে তার বাপের বাড়ির দেশের লোক। কিন্তু এটা কি শুধুই দেশের খবর জানার জন্য, নাকি এর পেছনে নিশাকরের প্রতি, মানে ওই যে বঙ্কিম লিখছেন, নারী হইয়া যেও পুরুষ দেখিলে কোন নারী না তাহাকে জয় করিতে কামনা করিবে, ওই ব্যাপারটা তাজ করছিল? খুবই সম্ভব। আপাতদৃষ্টিতে দেশের খবরের টান, কিন্তু ভেতরে ভেতরে হয়তো ওই পুরুষটির প্রতি আকর্ষণ, নিজের প্রভাবটা পরোক্ষ করে দেখার ইচ্ছাও ছিল।
বিশেষ করে যখন গোবিন্দলালের মন অন্যদিকে, তখন তো এটা আরও স্বাভাবিক, তাই না? আর নিশাকর, সে তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে বুঝে গেল রোহিণীকে দিয়েই কাজটা হাসিল করা যাবে। কিন্তু কি ধূর্ত দেখুন, রূপার কাছে এমন ভাব করল যেন সে খুব ভয় পেয়েছে। গোবিন্দলাল জানতে পারলে খুন হয়ে যেতে পারে। এইসব, হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই ভান। আসলে সে পরিস্থিতিটাকে আরও জটিল, আরও রোমাঞ্চকর করে তুলছে রোহিণীর কাছে। আর দেখুন, বাড়ির ভেতরে দেখা করতে রাজি হলো না। প্রস্তাব দিল নদীর ধারে ওই বকুলতলার ঘাটে। বলল সেখানে নাকি পালানোর সুবিধে। অথচ জায়গাটা আসলে সে নিজের সুবিধার জন্যই বেছে নিচ্ছে। একদম। রূপার মাধ্যমে খবরটা রোহিণীর কাছে গেল। রোহিণী একটু দ্বিধা করল বটে, একদিকে গোবিন্দলালের কথা ভাবছে, আবার নিশাকরের দিকেও মন টানছে। শেষে সে ঘাটে যেতে রাজি হয়ে গেল। আর এই সিদ্ধান্তটাই তার জন্য কাল হলো। সে কি বুঝতে পারল না যে এটা একটা বিপজ্জনক খেলা, নাকি সে ভাবল সব সামলে নিতে পারবে? হয়তো অতটা ভাবেনি। বঙ্কিমচন্দ্র এখানে এটাই দেখাচ্ছেন কি করে একটা ছোট ভুল, একটা মুহূর্তের দুর্বলতা মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। অষ্টম পরিচ্ছেদে নিশাকরের প্ল্যানটা আরও নিখুঁত হচ্ছে। এবার সে কাজে লাগালো সোনাভৃত্যকে। সোনার তো মাইনে কম, তার ওপর রোহিণীর প্রতি তার একটা পুরনো রাগও ছিল। ঠিক, নিশাকর সেই দুটোকেই কাজে লাগাল। ভালো চাকরির লোভ দেখিয়ে তাকে এমনভাবে হাত করল যে সোনা রাজি হয়ে গেল গোবিন্দলালকে খবরটা দিতে, মানে রোহিণী কখন ঘাটে যাচ্ছে সেটা চুপি চুপি জানিয়ে দিতে। আর খুব সাবধানী, রূপা যাতে টের না পায় সেদিকেও নজর রাখল। সোনার ওই কথাটা, ও পাপ মোলেই বাঁচি, এটা শুনলে কেমন লাগে? শুধু ব্যক্তিগত রাগ নয়, তৎকালীন সমাজের একটা ছবিও যেন ফুটে ওঠে। তা তো বটেই। এদিকে নিশাকর ঘাটে গিয়ে অপেক্ষা করছে। একা অন্ধকারে বসে ভাবছে তার কাজের কথা। একদিকে বন্ধুর মেয়ের জীবন বাঁচানোর প্রতিজ্ঞা, অন্যদিকে একটা মেয়ের সর্বনাশ। সে নিজেকে বোঝাচ্ছে এটা দুষ্টের দমন, পাপের শাস্তি। আর ওই গীতার শ্লোকটা আওড়াচ্ছে তোয়া ঋষিকেশ, মানে ঈশ্বর যেমন করাচ্ছেন সে তেমনই করছে। এটা কি তার সত্যিই বিশ্বাস, নাকি নিজের কাজের দায় এড়ানোর একটা ভয়ঙ্কর কৌশল? এটাই তো জটিল প্রশ্ন। সে কি নিজেকে ন্যায়ের ধারক ভাবছে, নাকি নিজের বিবেককে শান্ত রাখার জন্য একটা দর্শন তৈরি করছে? এই আত্মপ্রবঞ্চনাটাই নিশাকর চরিত্রটাকে মানে এতটা এতটা ধূসর করে তুলেছে। কিছুক্ষণ পরেই রোহিণী এলো, খুব ধীরে। নিশাকরের সাথে সামান্য কথা হলো। রোহিণী তো একরকম স্বীকারই করে ফেলল যে সে নিশাকরকে ভুলতে পারছে না বলেই এসেছে। আর ঠিক সেই মুহূর্তেই গোবিন্দলাল পেছন থেকে এসে রোহিণীর গলা টিপে ধরল, মুখে সেই ভয়ঙ্কর কথা, তোমার জম। রোহিণী ইশারা করতে গেল নিশাকরের দিকে, কিন্তু কোথায় নিশাকর? সে নেই। হাওয়া, মানে কাজ শেষ, সে সরে পড়েছে, ফেলে গেছে রোহিণীকে সাক্ষাৎ মৃত্যুর সামনে। গোবিন্দলালের তখন কি অবস্থা! ঈর্ষা, অপমান, ক্রোধ সব মিলে তাকে যেন অন্ধ করে দিয়েছে। সে যে একটা ফাঁদে পা দিয়েছে, নিশাকর যে তাকে ব্যবহার করেছে সেটা বোঝার মতো অবস্থায় তার নেই। তার চোখে তখন রোহিণী একমাত্র অপরাধী, বিশ্বাসঘাতক। নবম পরিচ্ছেদে তো সেই ভয়ঙ্কর পরিণতি। গোবিন্দলাল একরকম হিচড়েই রোহিণীকে ঘরে নিয়ে এলো। ভৃত্যদের মানা করে দিল কেউ যেন ওপরে না আসে। তারপর শোবার ঘরের দরজা বন্ধ। ভেতরের দৃশ্যটা ভাবলে গায়ে কাঁটা দেয়। গোবিন্দলাল তার সমস্ত জমা হওয়ার রাগ, ক্ষোভ উগরে দিচ্ছে রোহিণীর ওপর। মনে করিয়ে দিচ্ছে তার জন্য সে কি না ছেড়েছে, বিষয় সম্পত্তি, সম্মান, জাত, ধর্ম, এমনকি ভ্রমর। এই কথাগুলো বলতে বলতেই সে রাগে উন্মত্ত হয়ে রোহিণীকে লাথি মারল। ভালোবাসা যেখানে ছিল সেখানে এখন শুধুই তীব্র ঘৃণা। কিন্তু গোবিন্দলালের এই অভিযোগগুলো কি পুরোপুরি সত্যি? সে কি শুধু রোহিণীর জন্যই সব ছেড়েছিল? নিজেরও কি কোনো ভূমিকা ছিল না? এই মুহূর্তে সে সেসব ভাবছে না। সে নিজেকে দেখছে একজন প্রতারিত, সর্বত্যাগী মানুষ হিসেবে, আর রোহিণীকে দেখছে এক ছলনাময়ী হিসেবে। তার আহত পৌরুষ তখন ভয়ানক। তারপর সে সেই প্রশ্নটা করল, আবার মরতে সাহস আছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রোহিণীর মধ্যে তখন বাঁচার কি আকুতি। আগে সেই আত্মহত্যার ইচ্ছেটা আর নেই। হ্যাঁ, সে বলছে, আমার নবীন বয়স, নূতন সুখ, আমি আর মরিতে চাহি না। গোবিন্দলালের পা জড়িয়ে ধরে মিনতি করছে। জীবনের প্রতি এই টান, এই নূতন সুখের আশা, এটা রোহিণীর চরিত্রটাকে অন্যরকম আলোয় দেখায়। সে ভুল করেছে, কিন্তু সে বাঁচতে চেয়েছিল।
কিন্তু গোবিন্দলাল তখন বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে। সে পিস্তলের বাক্স খুলল। লেখক তো বলেইছেন পিস্তলটা সবসময় লোড করাই থাকত। এটাও যেন একটা ইঙ্গিত, তাই না, তার ভেতরের হিংস্রতার। হ্যাঁ, হয়তো। রোহিণী শেষ চেষ্টা করল, বলল, মারিও না, আমি এখনই চলিয়া যাইতেছি, আর তোমার সামনে আসিব না, আমায় মারিও না। কিন্তু কে শোনে কার কথা? এরপর সেই শব্দটা, প্রথমে খট, তারপর একটা বিকট আওয়াজ, সব শেষ। রোহিণী মাটিতে, গোবিন্দলাল পিস্তলটা ফেলেই ঘর থেকে বেরিয়ে গেল, অন্ধকারে মিলিয়ে গেল। ভৃত্যরা এসে দেখল মনিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কি মর্মান্তিক! একটা ভুলের পরিণতি, ক্রোধের পরিণতি, একটা জীবন শেষ। 10ম পরিচ্ছেদে আমরা দেখি এর পরের ঘটনাগুলো, মানে তদন্ত। থানা তো অনেকটা দূরে, প্রায় 6 ক্রোশ। দারোগা আস্তে আস্তে পরদিন বেলা হয়ে গেল। তারপর সেই রুটিন কাজ, সুরতহাল, লাশ পরীক্ষা, রিপোর্ট পাঠানো। কিন্তু তদন্ত এগোবে কি করে? গোবিন্দলাল তো ওখানে চুনিলাল দত্ত নামে থাকত। তার আসল নাম, ঠিকানা এসব তো কেউ জানেই না। ফলে দারোগা শেষ পর্যন্ত আসামি ফেরার বলেই রিপোর্ট দিল। হ্যাঁ, গোবিন্দলালের ওই আত্মগোপন করে থাকাটাই তাকে প্রাথমিকভাবে বাঁচিয়ে দিল। কিন্তু তারপর এলো যশোহর থেকে ডিটেকটিভ ফিচেলখা। হ্যাঁ, তার কাজের ধরনটা একটু অন্যরকম, বেশ গোয়েন্দা সুলভ। সে বাড়ি খোঁজে কিছু পুরনো চিঠি পেল, আর সেই চিঠি থেকেই গোবিন্দলালের আসল নাম আর হরিদ্রা গ্রামের ঠিকানাটা বের করল। সেই হরিদ্রা গ্রাম পর্যন্ত গিয়েছিল, কিন্তু গোবিন্দলাল তো সেখানে ফেরেনি, তাই তাকে পাওয়া গেল না। আর অন্যদিকে নিশাকর আর মাধবীনাথের কি প্রতিক্রিয়া হলো সেটাও লেখক জানিয়েছেন। মাধবীনাথ নিজে পরিচিত বলে জানেননি, নিশাকরকে পাঠিয়েছিলেন। রোহিণীর মৃত্যুর খবর শুনে তারা প্রথমে ভয় পেল, গোবিন্দলালের জন্য দুঃখও হল। কিন্তু যখন শুনল যে তদন্ত এগোয়নি, গোবিন্দলাল ধরা পড়েনি, তখন একটু স্বস্তি পেলেও মনটা খারাপই রইল। এখানেই প্রশ্নটা আবার আসে, ওদের আসল উদ্দেশ্যটা কি ছিল? শুধু ভ্রমরের বিষয় সম্পত্তি বাঁচানো, নাকি গোবিন্দলালকে রোহিণীর কাছ থেকে সরিয়ে আনা? কিন্তু তার জন্য এত ভয়ঙ্কর একটা পরিকল্পনা, আর রোহিণীর এই মৃত্যু, এটা কি তারা চেয়েছিল, নাকি এটা একটা দুর্ঘটনা? এ জায়গাটা বঙ্কিম একটু অস্পষ্ট রেখেছেন। হয়তো তারা সম্পর্কটা ভাঙতে চেয়েছিল, কিন্তু খুনোখুনি হবে ভাবেনি। কিন্তু তাদের নেওয়া পদক্ষেপগুলোই তো পরিস্থিতিটাকে এই দিকে ঠেলে দিল, তাই না? ভালো করতে গিয়ে যদি খারাপ হয়, তার দায়ে কার? এটাই তো প্রশ্ন। তাহলে এই 5টা পরিচ্ছেদ জুড়ে আমরা দেখলাম একটা টান টান নাটক। নিশাকরের ছক, রোহিণীর একটা মুহূর্তের ভুল, গোবিন্দলালের সাংঘাতিক রাগ আর ঈর্ষা, আর শেষে একটা খুন এবং খুনির পালিয়ে যাওয়া। আর এর মধ্যে দিয়ে মানুষের মনের কিছু চিরকালের অন্ধকার দিক ফুটে উঠল। ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, হঠকারী সিদ্ধান্ত। এগুলোর ফল যে কি মারাত্মক হতে পারে, বঙ্কিম তা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। চরিত্রগুলোর মনস্তত্ত্ব খুব বাস্তব। রোহিণীর দ্বিধা, নিশাকরের আত্মপক্ষ সমর্থন, গোবিন্দলালের ওই ভালোবাসা থেকে ঘৃণায় রূপান্তর, সবই খুব চেনা মানুষের আবেগের ছবি। হ্যাঁ, এত বছর পরেও এই লেখাটা আমাদের ভাবায়, নিজেদের দিকে তাকাতে শেখায়। কারণ এই আবেগগুলো, এই সম্পর্কের জটিলতাগুলো, এগুলো তো বদলায়নি। একদম। আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের জন্য। আচ্ছা, নিশাকর তো নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছিল, তাই না? বন্ধুর প্রতি কর্তব্য, দুষ্টের দমন, এইসব বলে। কিন্তু তার পদ্ধতিটা, ওই ছলনা, ওই প্ররোচনা, যার ফলে একটা মানুষের মৃত্যু হলো, সেটা কি কোনোভাবে ঠিক বলা যায়? যখন কেউ নিজেই বিচারকের ভূমিকা নেয়, তখন ন্যায় আর অন্যায়ের সীমারেখাটা কোথায় থাকে? এটা নিয়ে না হয় একটু ভাবা যাক।